শুরু করা যাক আজকের প্রোগ্রাম। লাইভে ধ্যান, বিজ্ঞান ও জীবন। ধ্যান, বিজ্ঞান ও জীবন। ধ্যান, বিজ্ঞান, জীবন বিশাল একটা সাবজেক্ট। তার বেসিকটা যদি আমরা ধরতে পারি, ধ্যানের, বিজ্ঞানের এবং জীবনের বেসিকটা ধরে ফেললে আর কিছু দরকার নেই, বাকি সব বুঝতে পারা যাবে। বেসিকটা বুঝতে হবে। ধ্যান, বিজ্ঞান এবং জীবনের বেসিক জিনিসটাই আজকে এখানে বলবো। আমরা মনে করি মানুষ মনে করি যে বয়সের সাথে সাথে আমরা বেশি ইম্পর্ট্যান্ট হই, জীবনে আমাদের গুরুত্ব বাড়ে। যেরকম একটা বেবি যে কিনা কোনো চিন্তা ভাবনা করতে পারে না, মৌলিক, সে কোনো গুরুত্ব অনুভব করে না। একটা শিশু চিন্তা ভাবনা করতে পারে না, তাই সে কোনো গুরুত্ব অনুভব করে না তার জীবনের। বেবির থেকে একটু বড় একটা চাইল্ড যে ছোট স্কুলে যেতে শুরু করে, সে লিটল ইম্পর্ট্যান্ট, নিজেকে অল্প গুরুত্বপূর্ণ মনে করে। আমি স্টুডেন্ট, এই ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছি, ইম্পর্টেন্ট কাজ, অল্প ইম্পর্টেন্স পায়, নিজে নিজে মনে করে। ইউথে আমরা যখন কলেজে পড়ি বা ইউথফুলনেসে থাকি, তখন আমরা মনে করি আরেকটু বেশি ইম্পর্টেন্ট। আমাদের কাছে নিজেদের ইম্পর্টেন্সটা আরেকটু বেশি মনে হয়। অনেক কিছু জানি, অনেক কিছু করছি, এই করছি, সেই করছি। তারপরে যখন আমরা মাঝ বয়সে চলে আসি, মাঝ বয়সে এসে আমরা কিছু করি, সকল যেটাকে বলে কাজ করছি, প্রফেশনে আছি, তখন আমরা গ্রেট ইম্পর্টেন্স মনে করি নিজেদের জীবনটাকে, যে আমরা কিছু করছি, কন্ট্রিবিউট করছি, এই করছি, সেই করছি। তারপরে যখন আমাদের বৃদ্ধ বয়স হয়, রিটায়ার্ড করে যাই, তখন কি ভাবি আমরা? এখন আমরা ওটা হয়তো অনেকে কল্পনাও করতে পারি না। মানুষজন মনে করে শীত দেখেছে, গ্রীষ্ম দেখেছে, বর্ষা দেখেছে, জীবন দেখেছে। তার কি মনে হয়? তার মনে হয় এটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ ফেজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ লাইফ। সত্যিকারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ লাইফ এটাই রিয়েলাইজেশন হয়। আগে তো আমরা একটা র্যাট রেসে, ইঁদুর দৌড়ে মনে করি কিছু একটা করব, আলতু ফালতু জিনিসের পেছনে বেশি সময় দিয়ে ফেলি। টাকা পয়সা, মান সম্মান, পদমর্যাদা, সো কল্ড মিনিংলেস। কারণ বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ বুঝতে পারে ওগুলো তো শুধু মাধ্যম ছিল জীবনটাকে জানার, জীবনটাকে অনুভব করার। ওগুলো আসল না, ওটা মাধ্যম, ম্যাটার না। তখন সে সাফল্যের মানে বুঝতে শুরু করে। ছোট বয়সে আমাদের মনে হয়, বা আমরা যখন বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম, বিভিন্ন সো কল্ড ইন্টেলেকচুয়াল ডেলিবারেশনস, ব্যাখ্যা, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নাম দিয়ে ব্যাখ্যা আমরা শুনি, তখন মনে হয় সাকসেস ইজ দ্য এন্ড প্রোডাক্ট। সাফল্য মানে যা শেষ প্রোডাক্ট। মানে হলো টুডে ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ ইউর পাস্ট। মানে আজকে আমরা যে যা, তা আমরা আমাদের অতীতের ফল। আজকে আমি যেরকমটা আছি, ভালো আছি, মন্দ আছি, যেটাই আছি, সমৃদ্ধ আছি,
বা দরিদ্র আছি বা অসুস্থ আছি বা সুস্থ আছি, আনন্দে আছি বা দুঃখে আছি, যেটাই আছি আজকে, সেটা আমার অতীতের ফল। অতীতে আমি যা যা করেছি তার ফল। আজকে আমি একটা কোর্স আমরা শুরু করেছি, তাতে একটা লাইনও দিয়েছিলাম যে ভবিষ্যতে আমরা কি করব যদি জানতে চাই তাহলে দেখতে হবে আজকে আমি কি করছি। আজকে যেটা করছি সেটা আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। তো টুডে ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য পাস্ট, এইটা মনে করি আমরা যখন বিভিন্ন লোকের কাছ থেকে শুনি, ইন্টেলেকচুয়াল ডেলিভারেশন শুনি, কিন্তু গভীরতা বাড়তে বাড়তে না এগুলো চেঞ্জ হয়। সব কিছু এত পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে আমরা কল্পনাও করতে পারি না। যেরকম ইউতে আমরা জিনিসপত্র শিখি এই ভেবে যে আমরা নিজের জীবনটা বানাবো, ভবিষ্যৎ বানাবো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আরও অনেক জায়গায় শিখি, স্কিল শিখি যে জীবনটা তৈরি করব। তারপরে মাঝ বয়সে সেগুলোকে অ্যাপ্লাই করি এইটা ভেবে যে জীবন তৈরি করেছি, জীবন তৈরি করেছি, এখন করেছি, আগে করব, এবার করছি। যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন আমরা বুঝতে পারি হোয়াট ইজ লাইফ, জীবনের মানে কি। তখন না আমরা উপলব্ধি করতে পারি যে জীবন না এন্ড প্রোডাক্ট নয়, এন্ড প্রোডাক্ট নয়। প্রোডাক্টের দ্বারা কম্পারিজন করা যায় না। এন্ড প্রোডাক্ট হলে কেউ ভাববে ও 2 পয়সা বেশি রোজগার করেছে, ও 2 ডিগ্রি বেশি অর্জন করেছে, ও 2 বাড়ি, 2 গাড়ি, 2 এই জিনিস বেশি পেয়েছে, সে নিজের থেকে করুক বা অন্য কোনো জায়গা থেকে পাক, বা যাই করুক, চুরি করুক, যাই করুক। ওটা কিন্তু জীবন নয়, ওটা কিন্তু সাফল্য নয়। লাইফ অ্যান্ড সাকসেস ইজ আ বিউটিফুল অনগোয়িং জার্নি অফ লাইফ। আর এই জার্নিটা বিউটিফুল হয় যখন মানুষ একদম বৃদ্ধ বয়সে গিয়ে উপলব্ধি করতে পারে আমরা সুযোগ পেয়েছি আগে জানার, ওই রকমভাবে চলার সুযোগটা আমাদের হাতে। মানুষ যখন বুঝতে পারে পারপাস ইন লাইফ, জীবনের উদ্দেশ্য কি, এই জীবনের উদ্দেশ্যটা, এটা জীবন, তার মধ্যে বিজ্ঞান থাকবে, আর সেটার সাথে ধ্যানের কি সম্পর্ক আমি আসছি 2 পয়েন্টের মধ্যে দিয়ে। তো পারপাস ইন লাইফ, বৃদ্ধ বয়সে আমরা উপলব্ধি করি যে পারপাস ইন লাইফ আসল সাফল্য। যদি পারপাস ইন লাইফ, জীবনের উদ্দেশ্য খুঁজে পাই, সেটা খুঁজে পেতে 4টে পিলারকে আমাদের কভার করতে হয়। সেই 4টে পিলার কভার করার আগে একটা ফর্মুলা জেনে নিই। মানুষেরা তো অনেক কিছু আবিষ্কার করেছে। ফিজিক্যাল ল সায়েন্টিস্টরা আবিষ্কার করছে, মেটাফিজিক্যাল ল সিয়ার্স, মানে যারা চেতনা বিজ্ঞানী বলা যায়, সিয়ার্স, আমাদের দেশে আগের ট্র্যাডিশনে মুনি ঋষি বলতো, আধ্যাত্মিক ব্যক্তি বলতো, দার্শনিকরা বলতো, এই ধরনের তারা কিছু গভীর জিনিস আবিষ্কার করেছেন। আর দুটোর যখন মেলবন্ধন করা যায় তখন আমরা পুরোটা বুঝতে পারি। একটাতে আটকে গেলে আমরা আটকে যাই, জীবন পরিপূর্ণতা পায় না। তো ফিজিক্সের ফর্মুলাতে ক্যাওস থিওরি বলে একটা থিওরি আছে। সেই থিওরিতে বলছে দেয়ার ইজ অ্যান অর্ডার অ্যাট দ্য ম্যাক্রো লেভেল, মানে বড় স্তরে একটা নিয়ম আছে, অর্ডার, সিস্টেম আছে। যদিও মাইক্রো লেভেলে মনে হয় কোনো সিস্টেম নেই, দেয়ার ইজ নো অর্ডার। মানে নিচের স্তরে ক্যাওস মনে হতে পারে, কিন্তু ওপর থেকে দেখলে সব একটা সিস্টেমে চলছে বোঝা যায়। মানে উইদিন দ্য অ্যাপারেন্ট র্যান্ডামনেস অফ chaotic কমপ্লেক্স সিস্টেম, আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, দেয়ার আর আন্ডারলাইং প্যাটার্নস, ইন্টারকানেক্টেডনেস, কনস্ট্যান্ট ফিডব্যাক লুপস, রিপিটেশন, সিমিলারিটিস অ্যান্ড সেলফ অর্গানাইজেশন বলা যায়। বাংলা করে বললে, বাইরে আমরা যা দেখছি ক্যাওস, অমুক তমুক, ঝঞ্ঝাট, গভীরে যদি আমরা প্রবেশ করি, আরও গভীর থেকে দেখব এগুলোর পেছনে একটা সুন্দর প্যাটার্ন আছে, একটা আরেকটার সাথে যুক্ত আছে, একটা কনস্ট্যান্ট ফিডব্যাক লুপ, মানে সবসময় একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি হচ্ছে। এটা ফিডব্যাক পেয়ে, মানে অতীতের উপর নির্ভর করে আবার বর্তমান তৈরি হচ্ছে, রিপিটেশন হচ্ছে সব কিছু বারবার।
সিমিলারিটিস আছে, আর ভেতরে একটা অর্গানাইজ অর্ডার আছে, যদিও বাইরে আমাদের র্যান্ডাম ডিসঅর্ডার মনে হচ্ছে। লাইফের সব জায়গাতে এই নিয়ম প্রযোজ্য। এক কথায় বলা যায় গ্লোবাল পসিবিলিটিস রাদার দ্যান লোকাল ইভেন্টস। লোকাল ইভেন্টসে আমরা ক্যাওস দেখতে পারি, কিন্তু গ্লোবালি আমরা দেখব একটা সিস্টেম অর্ডার, দো লোকালি আনপ্রেডিক্টেবল। লোকালি প্রেডিক্টেবল নয়, বাট গ্লোবালি স্টেবল, ওয়ার্ল্ডের লেভেলে সেটা স্টেবল। এটা একটা কমপ্লেক্স সিস্টেম এবং এর ভেতরে ইনবিল্ট ক্যাপাসিটি আছে যে সাইমালটেনিয়াসলি গিভ রাইজ টু বোথ টার্বুলেন্স অ্যান্ড কোহেরেন্স। একটা কমপ্লেক্স সিস্টেম, তার ভেতরে একটা ইনার স্ট্রেংথ আছে এই জগতের, সাইমালটেনিয়াসলি টার্বুলেন্সও দিচ্ছে, ডিসঅর্ডার, আবার একটা কোহেরেন্স আছে, ভেতরে একটা অর্ডার আছে। জীবনের প্রত্যেকটা জায়গায়, জীবনের বিজ্ঞানী হলে গভীরে ঢুকলে এই ক্যাওস থিওরি ফিজিক্সে দেখা যায়, মেটাফিজিক্সেও দেখা যায়। মেটাফিজিক্স আর ফিজিক্স এক জিনিস। তখন জীবনের গভীর থেকে উপলব্ধি হয়, আফসোসও হয়, বৃদ্ধ বয়সে একটা জীবন পেয়েছিলাম, নষ্ট করে ফেললাম, বুঝতে পারিনি। যারা হেড দিয়ে ড্রিভেন হয় তারা খুব আফসোস করে, যারা হার্ট দিয়ে ড্রিভেন হয় তারা অনেক ভালো এন্ড লাইফ লিড করে। পারপাস অফ লাইফ তাদের জীবনের শেষের দিকে উপলব্ধ হয়, কারণ তখন দেখে ছেলে মেয়েরা, নাতি নাতনিরা, তারা তাদের যৌবনে, তাদের মাঝ বয়সে, তাদের ব্যস্ততায় অধীর হয়ে আছে, কিন্তু আমরা বয়স্করা দুর্বল হয়ে যাচ্ছি। তখন না অনেকে যন্ত্রণা পায়, অনেকে অনেক কিছুর মধ্যে অনেক কিছু করতে হয়, নিজেদের কাজ করতে 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 একটা উপলব্ধি আসে জীবনে। তখন বুঝতে পারে পারপাস ইন লাইফ চারটে পিলার। একটা হলো স্পিরিচুয়ালিটি, মানে রাইটিয়াসনেস, অনেস্টি, ইন্টিগ্রিটি, ডিভোশন, ডেডিকেশন, ডিসিপ্লিন। যে ভালো কথাগুলো বলা হয়, বাবা মেয়েরা ছোট বয়স থেকেই বলে, অনেকেই বলেন, সেই কথাগুলোর গভীরতা বোঝা যায়। রাইটিয়াসনেস, যেটাকে ভারতীয় ভাষায় বলা হয় ধর্ম। ধর্ম মানে এই বাজারি ধর্ম, হিন্দু, ইসলাম, খ্রিস্টিয়ানিটি, আরও যা যা আছে, কমিউনিজম, এইসব ধর্ম না। এগুলো তো মতামত, বিভিন্ন দার্শনিক মতামত, এগুলো দর্শন। কমিউনিজম একটা দর্শন, হিন্দুজম একটা দর্শন, ক্রিশ্চিয়ানিটি একটা দর্শন, ইসলামিক দর্শন, সেটাকে ইমপ্লিমেন্ট করছে। এগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটিতে সাইন্টিফিক থাকবে। যত করবি চালাকি তত বুঝবি চালাকি, যে যতটুকু চালাকি করবে সে ততটুকু জ্বালা পাবে। ইউনিভার্সের নিয়ম কেউ খণ্ডাতে পারবে না, সবার জন্য প্রযোজ্য, আমার জন্য, সবার জন্য। রাইটিয়াসনেস, ধর্ম, স্পিরিচুয়ালিটি, এটা এক নম্বর। যত রাইটিয়াস থাকা যাবে, স্পিরিচুয়াল থাকা যাবে, সঠিক পথে থাকা যাবে, ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন, ডিভোশন, এগুলো ইন দ্য লং রান খুব বেনিফিট দেয়। ইন্টেলেক্ট বুঝতে পারবেন, ইন্টেলেক্ট ভাববে হ্যাঁ বেনিফিট দেয়, কোথায়, তো নিয়ে নিচ্ছে আমারটা। রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, পাওয়ার অফ লাভ যাকে বলছি, প্রেজেন্টে থেকে 100% নিজের কাজে ডুবে থাকা, ফরগিভ, গ্র্যাটিটিউড, গিভ, কম্প্রেশন, ওয়াননেস, এটা হলো রাইটিয়াসনেস, ধর্ম। তারপরে ইউনিক এবিলিটি, আমরা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে এসছি যেটা আমরা সব থেকে ভালো পারি, আর কেউ আমাদের মতো পারবে না। প্রত্যেকে কিছু না কিছু কোয়ালিটি নিয়ে আসে, এক বা একাধিক। সেই ইউনিক এবিলিটি দিয়ে যদি কাজ করি তাহলেই আমরা জীবনে সুখী থাকি, নাহলে সুখী থাকতে পারি না। এটাকে আরেক ভাষায় বললে ডু হোয়াট ইউ লাভ, যেটা তুমি ভালোবাসো সেটাই করো, নাহলে না যন্ত্রণা পাবে। অথবা কিছু একটা করছো সেটা ভালোবাসো না, তাহলে ওটাকে ভালোবাসো। মানে ডু হোয়াট ইউ লাভ
অর লাভ হোয়াট ইউ ডু। এছাড়া ভালো থাকার কোনো রাস্তা নেই। যদি যেটা ভালোবাসি না সেটা করছি, সোমবার দিন কাজে যেতে হলেই না গায়ে ব্যথা হবে, যন্ত্রণা হবে, এবং যন্ত্রণা নিয়ে কাজ করে একটা জীবন কাজ করে না বিভিন্ন রোগ, সুগার, প্রেশার, স্পন্ডিলাইটিস, কোলেস্ট্রল, আর্থ্রাইটিস, হার্ট ডিজিজ থেকে শুরু করে শারীরিক মানসিকভাবে যন্ত্রণা, ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, ক্রিটিসিজম, কমপ্লেন, কম্পারিজন, কম্পিটিশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, ইগো, বিভিন্ন যন্ত্রণায় ছটফট করব, আশেপাশেও ছড়াবো পছন্দের কাজ না করলে, আর ভালো কিছু করতে পারবো না। আমি একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর উনি অনেক কটা ইউনিক এবিলিটি নিয়ে এসছেন, আমরা সবাই জানি, সবকটা আর্টিস্টিক। মানে কবি, তারপরে নোবেলিস্ট, উপন্যাসকার, সঙ্গীতকার, সঙ্গীত রচনা করেছেন, সুর দিয়েছেন, ছবি এঁকেছেন, দর্শন নিয়ে গভীরে আধ্যাত্ম বিজ্ঞান নিয়ে চর্চা করেছেন। তার মেডিটেশন বলে একটা বই আছে, রূপা পাবলিকেশন থেকে বেরোয়। নাইটহুড পাওয়ার পরে আমেরিকার বিভিন্ন প্রান্তে গিয়ে উনি কয়েকটা লেকচার দিয়েছেন টোটালটা স্পিরিচুয়ালিটি নিয়ে। একটু চর্চা করলে দেখতে পাবেন তিনি কতটুকু ডিপ স্পিরিচুয়াল ছিলেন, আর তাকে তার স্পিরিচুয়ালিটি পৃথিবীতে স্থান দিয়েছে। উনি জমিনদারি করতেন, ওনার মতো হাজার হাজার জমিদার ছিল ভারতবর্ষে। ওই জমিদারদের কেউ মনে রাখে না, কেউ মানুষের মধ্যে দাগ কাটতে পারেনি, শুধু ব্যথা দিয়েছে বেশিরভাগ জমিদাররা। রবীন্দ্রনাথ যদি জমিদারি করতেন তাহলে তাকে কেউ চিনত না। তিনি যেটা ভেতর থেকে ভালোবাসেন সেটাতে ডুবে গেছেন। জমিদারি পাশে হয়েছে, জমিদারি করার জন্য আবার লোক লাগে নাকি? কাজের লোক রাখা আছে না? উনি যদি মনে করতেন জমিনদারি করব, এই করব, টাকা পয়সা, ক্ষমতা, অমুক তমুক, ওকে কেউ চিনত? ইউনিক এবিলিটি। আমাদের ইন্টেলেক্ট বুঝতে পারে না, আটকে যায় মেটেরিয়ালিস্টিক জিনিসের মধ্যে, গভীরতা খুঁজে পায় না। মনুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না। যখন চেতনা জাগে, বয়স বাড়ে, তখন মানুষ ধরতে পারে জীবনের আসল উদ্দেশ্য কি। এই ইউনিক এবিলিটি আবিষ্কার করা আমাদের মূল উদ্দেশ্য। আর এডুকেশন সিস্টেম এটা আবিষ্কার করার মূল দায়িত্বে বাবা মা এবং টিচার। আমাদের দেশে হয় না, পৃথিবীতে হয় না। আমাদের কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটিতে ডিটেলসে বলা আছে কি করে ইউনিক এবিলিটি আবিষ্কার করতে হবে। ওটা যদি না হলো তাহলে মানুষের পূর্ণতা এলো না, এবং মানুষগুলো 99% লোক হয়তো প্রায় ইউনিক এবিলিটি আবিষ্কার করে না। তাই পৃথিবীতে এত হিংসা, এত যন্ত্রণা। ইউনিক এবিলিটি নিয়ে আবিষ্কার করলে না শুধু যে কথাটা আজকাল আমরা খুব বলছি, প্রেম, ওয়াননেস, সেটা বেরোবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলতেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলতেন। তো গান্ধীজি অনেকবার শান্তিনিকেতনে এসছেন, একবার ওরা দুজন ঘুরতে বেরিয়েছেন। একটা লনের মধ্যে সুন্দর সবুজ ঘাস আছে। গান্ধীজি হেড থেকে চলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর হাট থেকে চলেন। নাহলে হাট থেকে না চললে কেউ জমিদারি ছেলে কবিতা লেখে নাকি? সাধারণ ভাষায় স্টুপিড অনেকটা। এনিওয়ে, তো ওই লনের মধ্যে সবুজ ঘাসের মধ্যে গান্ধীজি গিয়ে হাঁটছে, বলছে খুব সুন্দর লাগছে, এসো 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 এসো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে না 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 না, যাওয়া যাবে না। ও যে তুমি যেটাতে পা দিচ্ছ না, আমার হৃদয়ে লাগছে। ওই ঘাসগুলোর মধ্যে আমি ওয়াননেস ফিল করছি, একাত্মবোধ। ওগুলোকে মারানো যাবে না, ওদের কষ্ট হচ্ছে। এটা হলো স্পিরিচুয়ালিটি, এটা হলো ওয়াননেস। আজকে আমাদের একটা ট্রেনিংও শুরু হয়েছে, তার পার্টিসিপেন্টসটা এখানে আশা করি সবাই আছে। তাদেরকে ওয়াননেস নিয়ে একটা পয়েন্ট দিয়েছি, তার একটা এক্সাম্পল দিলাম। নিজেরা কতটুকু অনুভব করছি রাত্রে শোয়ার আগে একবার ইন্ট্রোস্পেক্ট করে, কন্টেম্পলেশন কি একটু পরে আমি বলবো, করে সেটাকে দেখতে হবে। তো কি হলো? ইউনিক এবিলিটি। এইবার নিজের মধ্যে স্পিরিচুয়ালিটি মানে রাইটিয়াসনেস, সঠিক
ভাবনাটা এনে ইউনিক এবিলিটি যেটা আমি করতেছি সেটা দিয়ে সার্ভিস টু দ্য হিউম্যানিটি, জগৎ কল্যাণের জন্য নিজেকে নিযুক্ত করা। যেই কাজটাই আমরা করি সেটা কেউ নিজের জন্য করি না, কিন্তু জগতের জন্যই করি, কিন্তু সেই ভাবনাটা আমাদের মধ্যে থাকে না। ইন্টেলেকচুয়াল লোকেরা, নিকৃষ্ট ভাবনার লোকেরা মনে করে আমার জন্য করছি, দোকানদারি আমার জন্য করছি, লোকেদের শুষে নাও, চাকরি আমার জন্য করছি, যতটুকু পারো ওখানে ফাঁকি দাও, চুরি করো, ঘুষ নাও, লুট করো, আরো অন্যান্য কাজ যা করছি ফাঁকি দাও, যেটাই করছি সেটা সেবার ভাবনায়। সেবা কখন আসবে? যখন ভেতরে প্রেমই পূর্ণ হয়ে যাবে, তার সুগন্ধই হলো সেবা। ওয়াননেস যখন ফিল হবে সবার সাথে, কাউকে চিট করতে ইচ্ছা করবে না, সেটা সেবা। কোনো কোনো জায়গায় কন্ট্রাডিকশন আসতে পারে, সেখানে কিছু গাইড করবে, রবীন্দ্রনাথই গাইড করবে। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রাখি তব মান তোমার বিচারসনে লয়ে নিজ স্থান। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। অনেক কিছুর মেলবন্ধন করে জীবনটাকে চালাতে হয়। তো স্পিরিচুয়ালিটি, ইউনিকিবিলিটি, সার্ভিস টু দ্য হিউম্যানিটি যখন আমরা করবো না, তখন আমরা বুঝতে পারবো আমাদের কাজ, যেটাকে বলছি সার্ভিস, এই কাজই হলো একমাত্র মাধ্যম যার মধ্যে দিয়ে এই জীবনে যা যা পাওয়া, পয়সার আকারে, লোকজনের ভালোবাসার আকারে, যা যা শেখা, এই জীবনে যেই জিনিসগুলো শিখতে হবে, যেই মূল্যবোধগুলো শিখতে হবে, যেই জিনিসগুলো ঠিক না, যে জিনিসগুলো ঠিক, সব শেখা, এবং বিনিময়ে যা যা দেয়া এই পৃথিবীকে, সোসাইটিকে, পরিবারকে, সব কিছু আমাদের কাজের মধ্য দিয়ে আসে, আর কোনো মাধ্যম নেই। আমি সংসারে ঘর চালাই, গৃহ কর্তী, ওর মধ্যেই, ওই রান্নার মধ্যে, ওই পরিবার পরিচর্যার মধ্যে দিয়েই এই জীবনে আমার যা যা পাওয়া, যা যা শেখা এবং বিনিময়ে যা যা দেয়া সব হবে। যে যেই কাজেই করছি তার মধ্যে দিয়েই সেটা হবে। তো সার্ভিস টু দ্য হিউম্যানিটি, আমি বাইরে বড় কাজ করতে হবে দরকার নেই, যেই কাজই করছি সেটার মধ্যেই সেই সুযোগ আছে এই জীবনে যা যা পাওয়া, যা যা শেখা, বিনিময়ে যা যা দেয়া। এটাই সার্ভিস টু দ্য হিউম্যানিটি। স্পিরিচুয়ালিটি, ইউনিকেবিলিটি, সার্ভিস টু দ্য হিউম্যানিটি, এই তিনটে যদি আমরা খুব ভালো করে করি, চতুর্থ পিলারটা চলে আসে, অ্যাওয়েকেনিং। ভারতীয় ভাষায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, লাস্টে চলে আসে অ্যাওয়েকেনিং, জাগরণ। ভেতর থেকে একটা স্পিরিট জাগে, একটা অসাধারণ স্পিরিট জাগে। সে যখন জেগে যায়, মিরাকেল হয়ে যায়, মিরাকেল হয়ে যায়। পৃথিবীর সমস্ত আত্মজ্ঞানী মানুষেরা যারা কিছু অনুভব করেছেন, জেগেছেন, তারা বুঝতে পারেন এই জাগার থেকে বড় আর কোনো কাজ মানুষের জীবনে হতে পারে না। মানুষের জীবনে যদি সব থেকে বড় কোনো পারপাস থাকে, তাহলে জাগরণ, অ্যাওয়েকেনিং। ওটা যদি না হলো, কিচ্ছু পেলাম না জীবনে, জীবনের কোনো অনুভবই পেলাম না, একটা নিকৃষ্ট জীবন যাপন করলাম যদি জাগতে না পারলাম, সবাই থেকে গেলাম, জাগলাম না। সেই জাগরণটা মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটাই ভারতীয় ভাষায় বলছে আত্মনমোক্ষার্থং জগৎ হিতায় চ। আত্মনমোক্ষার্থং মানে জাগা, আত্ম অনুভব করা, মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, মানে জেনে যাওয়া, জেনে যাওয়ার পরে মুক্তি চলে আসে। সত্যিকারে জানা যায় সা বিদ্যা ইয়া বিমুক্ত, যেটা মুক্ত করে দেয় জীবনের সমস্ত পীড়া, যন্ত্রণা, কষ্ট, বেদনা আর যা যা আছে সব কিছুর থেকে মুক্ত করে দেয়। জীবনটাকে জানা হয়ে যায়, জানা হয়ে যাওয়ার পরে আর বন্ধন থাকে না, মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে না গেলে না, যন্ত্রণা নিয়ে গেলে আবার যন্ত্রণার জীবন আসে। তো ধর্ম অর্থ কাম মোক্ষ জীবনের উদ্দেশ্য। এবার ধ্যান, ওই জিনিসটা কি? ধ্যান নিয়ে আমি অনেক কথা বিভিন্ন জায়গায় বলেছি, মেমোরি ক্লাসেও বলেছি। বেসিকটা হলো ধ্যান মানে হলো কিছু না করা,
ডুইং নাথিং। আমরা অনেক কাজ করি, চিন্তা করি, চিন্তা আমাদের 80% এনার্জি নেয়, অনুভব করি 15% এনার্জি নেয়, কথা বলি 4% এনার্জি নেয়, হাতে কাজ করি, খেটে কাজ করি 1% এনার্জি নেয়। এই হলো 100% এনার্জি। এগুলো আমাদের কাজ, চিন্তা, অনুভব, কথা, কাজ। যখন ধ্যান করবো এই চারটেকেই বন্ধ করতে হবে। আর এই চারটে জিনিসই করায় কে? আমাদের মাইন্ড করায়। তার মানে ধ্যান জানতে গেলে মাইন্ড জানতে হবে। এবার আমরা মাইন্ডে আসি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আজকের টপিকের, সেটা হলো এই পয়েন্টটা, মাইন্ড। আমাদের মাইন্ড চারটে পদ্ধতিতে কাজ করে। যেটা সাধারণ মন, বিক্ষিপ্ত মন, সেটা অ্যাসোসিয়েশনের নিয়মে কাজ করে। অ্যাসোসিয়েশন মানে সবসময় যুক্ত করে দেয়। সাধারণ মন বা বিক্ষিপ্ত মন অ্যাসোসিয়েশনের নিয়মে কাজ করে, ল অফ অ্যাসোসিয়েশন। সেটা আবার কি? রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম একটা বিড়াল রাস্তা ক্রস করলো, কি হবে? সাথে সাথে মাইন্ডটা বিড়ালের দিকে চলে যাবে। রাস্তা ক্রস করার জন্য এদিকে গাড়ি দাঁড়িয়ে গেলো, এদিকে গাড়ি দাঁড়িয়ে গেলো, একটা সুপারস্টিশন। আচ্ছা, মাইন্ড কিন্তু বিড়াল থেকে এইবার গাড়ির মধ্যে চলে এলো, তারপরে সুপারস্টিশনে চলে এলো, তারপরে আচ্ছা সুপারস্টিশন তো আমার বাড়ির কোনো একজন ব্যক্তি বা আমার জানা কোনো একজন ব্যক্তি, সে খুব সুপারস্টিশাস ছিল। তারপরেই আবার মনে হলো, আরে বিড়ালটা, আমি তো একবার ছোট বয়সে বিড়াল কামড়ে দিয়েছিল বা আঁচড় দিয়েছিল, তারপরে এই করতে হয়েছিল, বিড়ালের ভয়টা তার মধ্যে আছে, বিড়াল দেখতে দূরে সরে যায়, বা কারো বিড়াল পছন্দ, সে বিড়ালকে এই করে, এই ছবিগুলো মাথায় চলে আসবে। কোনোটার সাথে কোনো লিঙ্ক নেই, কিন্তু অ্যাসোসিয়েশন হয়ে 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 বিড়াল পছন্দ, তাদের বাড়িতে এই বিড়ালটা ছিল, তারপরে এই বিড়ালটা এই জায়গায় চলে গেছে, ওখান থেকে ওটা হয়ে গেছে, এবার একটা দোকানে চলে গেছে, ওই দোকানের ছবি চলে এলো, ওই দোকানটা হয়তো ফাস্টফুডের দোকান, ফাস্টফুডে এই জিনিস পাওয়া যায়, ওখানে তো গিয়ে আমরা এটা খেয়েছিলাম। মিনিংলেসলি, বিক্ষিপ্তভাবে অ্যাসোসিয়েশনের নিয়মে মাইন্ড কাজ করে। এটা সাধারণ মাইন্ড। প্রায় 90% মাইন্ডের কাজ এই স্তরে হয়। বিক্ষিপ্ত মন দিনে 60,000 থেকে 70,000 চিন্তা করে, এরকম একটার সাথে একটা অ্যাসোসিয়েট হয়ে চলে যায়, এবং বড় কিছু হয় না তাদের দ্বারা। মন নিয়ন্ত্রণে নেই। এটা একদম নিকৃষ্ট মন, বিক্ষিপ্ত মন, সাধারণ মন, যেইভাবে ভাষায় বলা যায়। তারপরের মনের স্তরটা হলো কন্টেম্পলেটিভ মাইন্ড। কন্টেম্পলেশন করে, মানে একটা বিষয় নিয়ে গভীরে ডুবে যায়, বাকি সব ভুলে যায়। যারা বিজ্ঞানী, যারা কিছু কাজকর্ম করছে, কোনো প্রজেক্টে কাজ করছে, কোনো টপিকে আছে, কোনো বিষয় নিয়ে আছে, যে রান্নাতে আছে, সেই রান্নাতে যখন ডুবে যায়, কন্টেম্পলেটিভ মাইন্ড, সেই মাইন্ড দিয়ে কোনো সাবজেক্টের গভীরে যাওয়া হয়, তার ভেতরে আরও ভেতরে আরও ভেতরে গভীরে প্রবেশ করা হয়, তখন আশেপাশে অন্যান্য অনেক টপিক তখন আর মনে থাকে না। একটা সাবজেক্টে ডুবে যাওয়া, একটা প্রজেক্টে ডুবে যাওয়া, একটা কাজে ডুবে যাওয়া, এটা হলো কন্টেম্পলেটিভ মাইন্ড। মানে কন্টেম্পলেশন করছে, ওই সাবজেক্টে ডুবে আছে। ওই কন্টেম্পলেটিভ মাইন্ডে সকল মেটেরিয়ালিস্টিক যা জিনিস অথবা স্পিরিচুয়াল জিনিস, যারা কিছু গভীরে প্রবেশ করে জীবন, তারা এই মাইন্ডটা ইউজ করে বেশি। কন্টেম্পলেটিভ মাইন্ডে থট 60,000 থাকে না, ওই 1-2টো থটে চলে আসে, তারই হয়তো 500,000টা ভাবনা চিন্তা। যে মোস্ট সিনসিয়ার বিজ্ঞানী, তার একটা বিষয় নিয়ে সে চর্চা করছে, সেটাতেই ডুবে থাকবে, তার হয়তো 1,000-2,000 চিন্তা থাকবে, কিন্তু বিক্ষিপ্ত 60,000 চিন্তা থাকবে না। একটা চিন্তারই হয়তো 1,000-2,000 অফশুট, অথবা 2-3টে চিন্তার কিছু অফশুট, মানে কিছুতেই 5,000-এর বেশি চিন্তা থাকবে না। কন্টেম্পলেটিভ মাইন্ডের কিছুতেই 5,000-এর বেশি চিন্তা থাকবে না। তার মানে তার এনার্জি নষ্ট হবে না, একটা জায়গায় কনসেন্ট্রেট হচ্ছে, সেটা অ্যাচিভ হবে। এটা হলো কন্টেম্পলেটিভ মাইন্ড। থার্ড মাইন্ড, কনসেন্ট্রেটিভ মাইন্ড, মানে যেই মাইন্ড কনসেন্ট্রেট করে, কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করে, তার ভেতরে গভীরে যায় না, শুধু ওই জিনিসটাতেই থাকে। কনসেন্ট্রেট করতে বলে, ধ্যানের জন্য মানুষকে বলে একটা বিন্দুতে কনসেন্ট্রেট করো, একটা মন্ত্রে কনসেন্ট্রেট করো, শ্বাসে কনসেন্ট্রেট করো, ওটার মধ্যে চিন্তা যেন না আসে, চিন্তা এলে আবার শ্বাসে মন দাও। কন্টেম্পলেটিভ মাইন্ড হলো সেটাতে ঢুকে যাওয়া,
আর কনসেন্ট্রেশন করা মানে একটা পয়েন্টে থাকা, কোনো চিন্তা না করা। এটা অনেক ডিসিপ্লিন দরকার। তখন চিন্তা চলে আসে শুধু একটাতে, অনলি ওয়ান। 60,000 70,000 থেকে 5,000 6,000 হয়ে একটাতে আসা, এটা হলো কনসেন্ট্রেশন। মানে এনার্জি এবার ওটাতে গভীর হয়ে যাবে। কন্টেম্পলেটিভ মাইন্ডে গবেষণা করছে, কিছু আবিষ্কার করছে, গভীর আবিষ্কার, হাইয়েস্ট লেভেলে। কনসেন্ট্রেটিভ মাইন্ডে একটা টপিকে যখন ডুবে যায়, ওটার ভেতরটা কিছু ভাবতে হয় না, অটোমেটিক ওর ভেতরে সব কিছু বুঝতে পারে। এটা হলো তৃতীয় স্তর। তারপরে এই একটাতে যখন মনোসংযোগ চলে আসে, তারপরে চতুর্থ স্তরে চলে যাওয়া যায়, সেটা হলো মেডিটেটিভ মাইন্ড। মেডিটেটিভ মাইন্ড মানে নো থট, নো মাইন্ড। মাইন্ড বলে কিছু থাকেই না, শূন্য। 60-70,000 থেকে 6-7,000 হয়ে একটা হয়ে শূন্যে যাওয়া। শূন্যে গেলে কি হয়? যখন থট লেস হয়ে যায়। সবাই আগে যদি দেখে থাকেন, যারা ইগল ক্লাস করেছে তারা সবাই দেখেছে, আরও অনেকে দেখেছে। স্পিরিচুয়াল রিয়েলিটি মুভিটা দেখবেন আজকে আবার দরকার হলে। ওখানে যখনই কোনো আমাদের চিন্তা আসছে, আবেগ আসছে, অনুভব আসছে, তখন কসমিক এনার্জি আমাদের মধ্যে আসতে পারে না, আটকে যায়। যখন থট লেস হয়ে যাই, কসমিক এনার্জি হু হু করে ভেতরে ঢুকতে থাকে, আমরা ইউনিভার্সের সাথে একাত্মবোধ হই, তখন ইউনিভার্সাল গাইডেন্স, ইউনিভার্সাল এনার্জি আমাদের মধ্যে আসে, এসে আমাদের সমস্ত দরজা খুলে দেয়, সমস্ত রোগ যন্ত্রণা মুছে যায়, সব কিছু ঠিকঠাক হয়ে যায়। ইউনিভার্স আমাদের গাইড করে, যেটা করা উচিত, যেটা ভাবা উচিত, যেটা খাওয়া উচিত, যেটা বলা উচিত, সমস্ত কিছু অটো গাইডেড হয় ইউনিভার্সের দ্বারা। যখন আমরা শূন্য হয়ে যাই, নো মাইন্ড হয়ে যাই। নো মাইন্ডের একমাত্র শত্রু হলো আমাদের ইগো। ইগো কিছুতেই মেডিটেশন করতে দেবে না, কারণ ইগো মেডিটেশন করা মানে ডেথ অফ মাইন্ড। ডেথ অফ মাইন্ড মানে ডেথ অফ ইগো। ইগো তার মৃত্যু দেখতে চায় না। তাই ইগোইস্টিক পিপল, ইন্টেলেকচুয়াল পিপলরা মেডিটেশন না করার জন্য হাজারটা বাহানা করে, নিজের সাথে নিজে বুঝতেই পারে না, মেডিটেশন করবেই না, বিভিন্ন বাহানায় মেডিটেশনটাকে অ্যাভয়েড করবে। কারণ মেডিটেশন মানে তাদের ইগোর মৃত্যু। ইগোর মৃত্যু মানে নিজের মৃত্যু না থাকার সমান। তাই তারা জীবনের গভীরতা ধরতেই পারে না, জাগতেই পারে না। কারণ জাগতে গেলে শূন্য হতে হবে। শূন্য হলে তবেই সেই শক্তির পরম বর্ষণ হবে। থটলেসনেস, মাইন্ডলেসনেস। তো মাইন্ডের 4টে স্টেট: একটা নর্মাল মাইন্ড, একটা কন্টেম্পলেটিভ মাইন্ড, একটা কনসেন্ট্রেটিভ মাইন্ড, একটা নো মাইন্ড। নো মাইন্ডে যাওয়াই আমাদের উদ্দেশ্য। ওখানে গেলে না, তারপরে ইউনিভার্স আমাদের গাইড করে, ওই খাওয়ায়, ওই পড়ায়, ওই রাস্তা দেখায়। নিজেদের কিছু করতে হয় না, অটোমেটিক গাইডেন্স আসে, অটো গাইডেড। তখন আমরা শুধু বয়ে চলি জীবনের সাথে, জাস্ট ফ্লোয়িং উইথ লাইফ, জাস্ট ফ্লোয়িং উইথ লাইফ। এর থেকে বড় প্রাপ্তি মানুষের জীবনে কিচ্ছু নেই। এটা যদি যে পায়নি, সে কিচ্ছু পায়নি জীবনে। বাকি সব এই ছোটখাটো জিনিসে আটকে আছে। তো এইটা পাওয়াই সব থেকে বড় উদ্দেশ্য, অ্যাওয়েকেনিং, সেই স্তরে পৌঁছানো, নো মাইন্ড স্টেটে। প্রত্যেক দিন বসে বসে যদি যার যত বছর বয়স তত মিনিট করে মেডিটেশন করে, রাত্রে শোবার আগে, আমি বলি মধ্য বয়স পর্যন্ত, 40-50 পর্যন্ত, 40-এর পরে সেটাই ভোরবেলায় ওঠে। যার যত বছর বয়স তত মিনিট মেডিটেশন করলে এক সময় শূন্য, কোনো চিন্তা যেন না আসে, ওই সময় শ্বাসে মন দেয়া শুধু। হঠাৎ করে সেই দরজা খুলে যাবে। বলে ঘরের মধ্যে বসে সংসারী মানুষদের 48 বছর লাগে সেটা খুলতে নর্মালি। যদি ঘরের মধ্যে আছে, জাগতিক কাজের মধ্যে নেই, একটু খ্যাপাটে আছে, এগুলোর মধ্যে ডুবে থাকে, তাহলে 24 বছরের মতো লাগে। আর যদি ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়, গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট, রামচন্দ্র, এদের মতো 12-14 বছর লাগে। আর যদি কোনো
মাস্টারের সান্নিধ্য পাওয়া যায়, একদিনে জাগতে পারে, 1 সেকেন্ডে জাগতে পারে, আবার 1 সপ্তাহ জাগতে পারে, 1 মাসেও জাগতে পারে। যেরকম একটা ছোট গল্প আমরা জানি, আমরা ইগল ক্লাসে বলি, রামকৃষ্ণের মৃত্যুর সময়, মানে মারা যাচ্ছে যাচ্ছে, বিবেকানন্দ তার দাদা, জ্যাঠতো দাদা মনে হয়, হাবুকে নিয়ে চলে এসে, হাবু খুব ভালো শিল্পী, কিন্তু সব সময় পতিতাপল্লীতে পড়ে থাকে, ওই গাঁজা মদ এগুলোতে ডুবে থাকে, মানে বাড়িতে অশান্তি হচ্ছে। তো তার বাড়ি থেকে বলেছে তার জেঠিমা, তুই একে নিয়ে যা না, একটু ঠাকুরের একটু আশীর্বাদ নিয়ে যদি মানুষ হয়। তো নিয়ে গেছে, গিয়ে রামকৃষ্ণদেবকে বলছে যে তুমি একে একটু ছুঁয়ে দাও, এর মানে ভাগ্যটা খুলুক, এর সংসারে অশান্তি করছে, নিজের জীবনটাকে নষ্ট করছে, কোথায় অসুখ বিসুখ হয়ে মারা যাবে। তখন রামকৃষ্ণ বলছি, তোর তো আক্কেল নেই, কোথায় আমি মরতে বসেছি, ভালো করে শান্তভাবে মরবো, নিয়ে চলে এসেছিস আরেকটাকে। তবু বিবেকানন্দ নাচর বান্দা, সে ছাড়বে কেন, সে জোর করেছে, বলছে ঠিক আছে যা, বলে না তার মাথায় একটু হাত দিয়ে দিয়েছে হাবুর। এবার হাবু অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। 1 ঘন্টায় জ্ঞান ফেরানো যাচ্ছে না, জল দিচ্ছে, হাওয়া করছে। বিবেকানন্দ ভাবছে কি করলাম, না আনলেই পারতাম, এতে বিপরীত হয়ে গেল। তখন না হঠাৎ করে ও চেলাদের বলছে একটু গাঁজা বানিয়ে নিয়ে আয়। এনে ওটা জ্বালিয়ে বলছে, দাদা গাঁজা এনেছি, খা। তখন ও অনেকটা জেগেছে, চোখটা খুলেছে, খুলে বলছে, কি বলছিস রে, গাঁজা 1000 গুণ বেশি গাঁজার থেকে নেশা ধরিয়ে দিল রে। এই যে কসমিক এনার্জি, যারা শূন্য থাকে, একটু খেপাটে পাগলাটে থাকে, মনে হয় রামকৃষ্ণের মতো, তারা সেই কানেকশন সবসময়, কারণ ভেতর থেকে শূন্য, থটলেস, একদম চাইল্ড লাইক সিম্পলিসিটি, ভেতরে প্রচুর এনার্জি ঢুকছে, তারা একটা এনার্জি বম, তাদের টাচ কারো লেগে গেলে না তাদের ভেতরেও জেগে যায়। একটু টাচ চাই জীবনে, আর কিছুই না। এই জেগে গেলে আর কিচ্ছু লাগে না জীবনে, এর থেকে পরম ধন আর পৃথিবীতে কিছুই নেই। এইটা চাই, আর যাই পাই এর সামনে একটা সর্ষের দানার সমান না, সর্ষের দানারও সমান না। তো এটা পাওয়া সম্ভব। জানতে হবে জীবনকে, ধ্যানকে, বিজ্ঞানকে, জেনে সেটাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্য দিয়ে দিয়ে এগোতে হবে, চালাকি বন্ধ করে দিতে হবে, আমার ভাষায় স্টুপিড হয়ে যেতে হবে। বেশি চালাকি করলে জীবনটা যন্ত্রণাময় হয়ে যায়। যত সিম্পল হওয়া যাবে, ক্যালকুলেশন, ম্যানিপুলেশন, সকল ইন্টেলেকচুয়াল, আমি বলি আমার ভাষায় ছাগলামো, এগুলোকে বন্ধ করা যাবে, তত জীবন সুন্দর হবে, আনন্দের হবে, পরমানন্দময় হবে। কল্পনা করা যাবে না জীবন কত মধুর, জীবন কত আনন্দের, কল্পনাও করা যায় না, আমরা ভাবতেও পারি না। সাধারণ বুদ্ধি দিয়ে ওটা টেস্ট করে দেখতে হয়, আনন্দের অনুভূতি নিয়ে দেখতে হবে। এইগুলো সম্বন্ধে এখানে আমি কতগুলো কথা বলবো, টোটাল ডিটেলসে যেটুকু আমি বললাম তার থেকে অনেক সাইন্টিফিক্যালি আমাদের দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি বইয়ের মধ্যে লিখে রাখা আছে। ওই বইটা আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষের জানা উচিত, কারণ সবার আগে জাগা দরকার। জেগে গেলে সমস্ত কিছু হয়ে যাবে, সমস্ত কিছু, জীবন একদম সব খুলে যাবে, কি আমার করা উচিত, কিভাবে করা উচিত, কি এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। না জাগলে শুধু যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা। তারপরে কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা, নাহলে জগৎ সংসারে গেলে কামনা বাসনাযুক্ত জগতের মধ্যে সেগুলো চলে আসবে। আবার নিজেকে ধুয়ে দিয়ে, যেরকম প্রত্যেকদিন সাবান দিতে হয় নোংরা পরিষ্কার করার জন্য, সেরকম স্নান করতে হবে, মেডিটেশনের স্নান করতে হবে, ডেইলি ইন্ট্রোস্পেকশনের স্নান করতে হবে, করে করে নিজেকে সতেজ রাখতে হবে, শুদ্ধ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। জীবন না বিউটিফুল, অসাধারণ।
অসীম কৃতজ্ঞ ভাব অটোমেটিক চলে আসবে যখন এগুলো উপলব্ধি করতে পারবো। লাইফ যে কত সুন্দর, কত আনন্দের, কল্পনা করা যায় না, বিয়ন্ড ইমাজিনেশন। শুধু চেতনা জাগাতে হবে, চেতনা জাগাতে হবে। দ্য কনস্টিটিউশন অফ দ্য হিউম্যানিটি বইটা না এরই বই। সমস্ত ফিল্ড কভার আছে, ইকোনমিক্স, পলিটিক্স, সোসাইটি, এডুকেশন, এনলাইটেনমেন্ট, রিলিজিয়ন, এভরিথিং কভার করা আছে। সাইন্টিফিক্যালি কি করে অসাধারণ জীবনযাপন করবো ব্যক্তি স্তরে, পারিবারিক স্তরে, সামাজিক স্তরে, দেশের স্তরে, বিশ্বের স্তরে, সারা পৃথিবীটাকে একটা পরিবার, বসুধৈব কুটুম্বকম, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ ফ্যামিলি, কিভাবে হওয়া উচিত সব বলা আছে। এবং সম্ভব কার কি হবে না হবে ওই বইটাতে বলা আছে। 12 বছরে যে কোনো একজন ব্যক্তি যদি চায় তার জীবনকে আমূল বদলে ফেলতে পারে, গরিব থেকে ধনী হতে পারে, যন্ত্রণা থেকে মুক্ত হতে পারে, একদম অসুস্থ থেকে একদম সম্পূর্ণ সুস্থ হতে পারে, সম্পূর্ণ দিক থেকে নিজের জীবন সবাই পরিবর্তন করতে পারে, আর সবাই মিলে চাইলে সারা পৃথিবীটাকে বদলাতে পারে। এই সমস্ত বিষয়গুলো কভার আছে বইটা। 10ই অক্টোবর পাবলিশ হবে, অ্যামাজনে পাওয়া যাবে। আমি এখন অবধি যেটুকু বুঝতে পারছি 15ই আগস্টে করার কথা ছিল, এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন অসুবিধাতে করতে পারেনি পাবলিশারে। যাই হোক, ওখানে ক্যাওস থিওরি থেকে শুরু করে যা যা আমি বলছি, ওখানে অনেক থিওরি, সায়েন্টিফিক থিওরি সহ সব বলা আছে, একদম খুব সহজ সরল ভাষায়, কোনো কঠিন না, কারণ আমি অত কঠিন ইংরেজি পারি না, খুব সহজ সিম্পল। 2-4টে টেকনিক্যাল টার্ম ব্যবহার করতে হয়েছে, সেগুলো করতে হয়, নাহলে জিনিস বোঝানো যায় না। তো নো মাইন্ড স্টেটে যখন চলে আসবো, মেডিটেটিভ মাইন্ডে, তখন সেই মহা বিপ্লব ভেতরে ঘটে যাবে। ঘটে গেলে তারপরে আমরা সব বুঝতে পারবো, আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের আসার উদ্দেশ্য কি। পাস্ট লাইফ থাকলে সেটা দেখতে পাবো, ফিউচার লাইফে যাওয়া যায়, পাস্ট লাইফ রিগ্রেশন, ফিউচার লাইফ প্রোগ্রেশন, এভরিথিং ইজ পসিবল। কি পসিবল না আমরা কল্পনাও করতে পারি না। একটা জিনিস খুব ছোট্ট, ওই বইয়ের মধ্যে বলা আছে, যে কোনোদিন দারিদ্র দেখেনি সে দারিদ্রের অনুভব বুঝতে পারবে না, যে যাই বলো। যে কোনোদিন প্রাচুর্য দেখেনি সে তার প্রাচুর্যের অনুভবও বুঝতে পারবে না। যে দারিদ্রও দেখেছে, প্রাচুর্যও দেখেছে, দারিদ্র থেকে প্রাচুর্যে গেছে, সে দুটোই জানে। দারিদ্রের সময় একটা ভেতরে যেরকম রোগ থাকলে, দারিদ্র থাকলে, যারা আতঙ্কবাদী পরিবেশে আছে, একটা সবসময় একটা ভয়, যেগুলা এই জিনিসগুলোতে রোগে আছে, দারিদ্রে আছে, আতঙ্কে আছে, যন্ত্রণায় আছে, তারা না একটা ভাইব্রেশন ক্রিয়েট করেছে যন্ত্রণার, দারিদ্রের, আতঙ্কের, এবং সেই জিনিসগুলোই তাদের জীবনে আসছে। কেউ কেউ সেটার থেকে বেরিয়ে প্রাচুর্য, আনন্দ, স্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ, সেটাতে পৌঁছে গেছে, তাদের মধ্যে সেই ভাইব্রেশনটাই আছে। এই দুটো ভাইব্রেশন যে দেখেছে সে ভালো করে অনুভব করতে পারে। আমাদের জীবনের অবস্থা যেই জায়গাতেই থাক না কেন, সেখান থেকে আমরা সবাই বদলাতে পারি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। যার যে অবস্থা আছে জীবনে, সেখান থেকে সবাই নিজেদের জীবনকে উন্নত করতে পারি, নিজের চেতনা জাগাতে পারি প্রত্যেকে, এবং এই পৃথিবীটাকে একটা সুন্দর মানব পরিবারে পরিণত করতে পারি। এটাই ছিল আজকের বিষয়। সবাইকে বলবো মেডিটেশন করতে। মাইন্ডের যে 4টে স্টেট আছে, সেই 4টে স্টেট আরেকটু রিপিট করে দিই। নর্মাল মাইন্ড বা বিক্ষিপ্ত মন, সাধারণ মন, বিক্ষিপ্ত মন বা নিকৃষ্ট মন, যে যেটা বলে, এক একজন একটা ভাষা বলে। 60,000 থেকে 70,000 চিন্তা করে। কন্টেম্পলেটিভ মাইন্ড, যে একটা জিনিসে গভীরে ঢুকে যায়, 5-6,000 চিন্তা করে বা 7,000 চিন্তা করে, ফোকাস বাড়ছে। কনসেন্ট্রেটিভ মাইন্ড, একটা বিষয়ে চিন্তা করে, ফোকাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে নো মাইন্ড, মেডিটেটিভ মাইন্ড, যেখানে সেই বিপ্লব ঘটে যায়, মিরাকল ঘটে যায়। তারপরে 4টে পিলার: স্পিরিচুয়ালিটি, ইউনিক এবিলিটি, সার্ভিস টু দ্য হিউম্যানিটি, অ্যাওয়েকেনিং, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
আর আমরা বিভিন্ন বয়সে আমাদের জীবনে ইম্পর্টেন্স নিয়ে ভাবি। শৈশবে কিছু বোঝে না, একটু বড় হলে আরও বোঝে ইম্পর্টেন্স, আরেকটু বড় হলে মনে হয় ইম্পর্টেন্স, বৃদ্ধ হলে সত্যিকারে বোঝা যায়, কিন্তু তখন করার ক্ষমতা থাকে না। কিন্তু তখন কি করা উচিত সেগুলো ওই বইটাতে বলা আছে। তো পারপাস অফ লাইফ, লাইফ ইজ এ জার্নি, লাইফ ইজ এ বিউটিফুল জার্নি। এই জার্নিটা সবার খুব সুন্দর হোক। বইয়ের নাম দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি। দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি আমাদের ফেসবুক গ্রুপে দেয়া হবে, ছবি সহ জানা যাবে। 10 তারিখ থেকে আশা করছি অ্যামাজনে পাওয়া যাবে। মানবতার সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য হিউম্যানিটি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ওই বইটাতে বলা আছে প্রশ্ন জিনিসটা কি, তার উত্তর কোথায় আছে। যখন আমরা সেই কানেকশন পেয়ে যাই না, সমস্ত জীবনের প্রশ্নের উত্তর আমরা নিজেরা পেতে থাকি। বাইরের থেকে যে কোনো প্রশ্ন উত্তর দেখ, সেই উত্তর আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেটা তার অনুভব, তার অনুভূতি, তার এক্সপিরিয়েন্স, সেটা আমার জন্য হবে না। মেটারিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সে উত্তর দিতে পারে, কিন্তু আমার জীবনের উত্তর অন্য কেউ দিতে পারবে না, আমাকেই আবিষ্কার করতে হবে। বাইরের উত্তর পারফেক্ট হবে না, আমার ভেতর থেকে যেটা বেরোবে সেটা পারফেক্ট। তা আমার ভেতরের উত্তর আমি কোত্থেকে পাবো? 48 বছর সময় কোথায়? তো তার জন্য বইয়ের সেকেন্ড পার্টে কিছু টেকনিক দেয়া আছে, 11খানা টেকনিক। যে টেকনিকগুলোর মধ্যে দিয়ে আমরা চাইলে 1-2 মাসে সেই জায়গায় পৌঁছতে পারি। নিষ্ঠার সাথে পালন করলে 1-2 মাসে সেই জায়গায় পৌঁছে যাব। এনিওয়ে, তো আপনারা সবাই ছিলেন, আমি আর দীর্ঘায়িত করব না। সবাই ছিলেন, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রোগ্রামে এই ফেসবুক লাইভে আর 11 তারিখ থেকে প্রত্যেক দিন 8টা থেকে 9টায় কিছু টপিক হবে, জীবনের খুব মূল্যবান টপিকগুলো বিভিন্ন জন কভার করবে। আর শনিবার আমি যতটুকু পারবো এসে তারা কভার করার পরে যদি কিছু বাদ থাকে বা আমার যদি মনে হয় কিছু প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে, সেগুলো আমি আমার মতো করে দেবো, আমার যতটুকু অনুভব হয়েছে তার মধ্যে থেকে দেবো। এটুকুই সবাইকে বলা। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানেই রাখি, আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।